গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে ডাক্তার জহুরুল ইসলাম জসিম। আপনারা যারা ক্লাসটি করবেন তাড়াতাড়ি জয়েন করুন। আজকে মেনলি আমি আছি আপনাদের সাথে যারা অ্যাডমিশনের জন্য ভর্তি হতে চান, অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষার্থীর ব্যাচ ছিলেন, যারা হচ্ছে নার্সিং এর জন্য কোর্স করতে চান, তাদের জন্য গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি। আগামী 20 তারিখ আমাদের 20 তারিখ পর্যন্ত এরকম ফ্রি ক্লাসগুলো চলবে। আমাদের একটা অফার আছে। এর পরবর্তীতে আমরা গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আমরা সরাসরি ব্যাচগুলো চালু করে দিব। তা এখন আপনারা যদি কেউ নার্সিং এ ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে যুক্ত থাকতে পারেন। যদি আপনাদের ক্লাসগুলো ভালো হয় বা ক্লাসগুলো ভালো লাগে, যদি দরকারি মনে করেন, তাহলে পরবর্তীতে আপনারা আমাদের গার্ডিয়ান নার্সিং এর সাথে সংযুক্ত থাকতে পারবেন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদের কোর্সটা সুন্দর করে শেষ করতে পারবো। যাই হোক, যারা আজকের এই ফ্রি ক্লাসটিতে জয়েন করতে চান তারা তাড়াতাড়ি জয়েন করুন। আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব। আপনারা যদি শুনতে না পান বা কোনো কিছু দেখতে না পান, তাহলে আমরা কমেন্ট করবেন, আমরা কিন্তু সমাধান করে দিব। আমরা এখনই ক্লাসটি শুরু করতে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি জয়েন করুন। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা আগামী 20 আগস্ট পর্যন্ত আমরা কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা রেখেছি গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে। আপনারা যারা অ্যাডমিশন হতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আগামী 20 আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এরপরে কিন্তু ভর্তি হলে তখন কিন্তু আপনারা এই ছাড়ের সুযোগটা আর পাচ্ছেন না। যাই হোক, আপনারা যারা আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? দেখেন তো আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। শুনতে না পেলে কমেন্ট করবেন। দেখেন আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আপনারা যারা গার্ডিয়ান নার্সিং এ যুক্ত হতে চান বা গার্ডিয়ান নার্সিং এর যে ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে চান, তারা আগামী 20 আগস্ট পর্যন্ত এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করবেন। তারপরে যদি আপনাদের কোচিংটা ভালো লাগে, তাহলে আপনারা এই ছাড় নিয়ে আপনারা কোচিং এ আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। যাই হোক, আজকে আমি একটা ফ্রি ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা তাড়াতাড়ি জয়েন করুন। আমি এখনই শুরু করে দিচ্ছি। সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখেন আপনারা যদি ক্লিয়ার সাউন্ড শুনতে না পান তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে, আমরা শুরু করে দিই। দেখেন, আমরা বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে যে সকল কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, তার ভিতর থেকে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব। আমি হচ্ছে ডাক্তার জহুরুল ইসলাম জসিম। আমি মেইনলি গার্ডিয়ান নার্সিং এর বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড টপিকগুলো নিয়ে আপনাদের অ্যাডমিশন ক্লাসগুলো নিয়ে থাকি। যাই হোক, আজকে আমি বায়োলজির উপর ভিত্তি করে আপনাদের জীববিজ্ঞানের উপর ভিত্তি করে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের নার্সিং পরীক্ষাগুলোতে কোশ্চেন কিন্তু খুবই যে একেবারে অতিরিক্ত কঠিন কোশ্চেন আসে, ব্যাপারটা এরকম না। আপনি বিগত 5 বছর বা 10 বছরের কোশ্চেন গুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, দেখেন প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আপনাদের ইন্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, সেই টপিকগুলো থেকে আপনার নার্সিং পরীক্ষায় কোশ্চেন হচ্ছে। অর্থাৎ যে টপিকগুলো আপনার নন ইম্পর্টেন্ট, যেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, সেইগুলো কিন্তু আপনাদের এই নার্সিং এর জন্য দরকারও না। কারণ কি, আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো যদি দেখেন, একেবারে ইজি কোশ্চেন, কোনটি ভাইরাস, কোনটি ব্যাকটেরিয়া, এরকম টাইপের কোশ্চেনগুলোই হয়। একেবারে কমন, কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, কোন রোগের জন্য কোন ভাইরাস দায়ী, একেবারে কমন কমন কিছু টপিক থেকে কোশ্চেন চলে আসে। এত ডিটেলস আপনাদের জানার দরকার নাই। একটা কোশ্চেন দেখেন, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ?
যদি আপনারা বিএসসি নার্সিং এর জন্য হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা যে ইন্টার পরীক্ষার সময় আপনারা যে বোটানি অণুজীব অধ্যায়টা পড়ছেন, সেই অণুজীব অধ্যায়ে কয়েকটা টপিক আছে 2-3টা পেজের মধ্যে, যে কোনগুলা ভাইরাস জনিত রোগ আর কোনগুলা ব্যাকটেরিয়া জনিত রোগ, দুইটা ছক আছে। এই ছকের মধ্যে কোন রোগের জন্য কোন ভাইরাসটা দায়ী এবং কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়াটা দায়ী, এইটাও ছকে দেয়া আছে। এরকম করে আমাদের কয়েকটা ছক আছে যেখানে মেইনলি কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া না ভাইরাস নাকি অন্য কোনো অণুজীব দায়ী। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে আমরা কতগুলা দেখলাম, অপশনটা যদি একটু দেখেন, আমি একটু দাঁড়ান এক সেকেন্ড, আপনারা একটু ওয়েট করেন। দেখেন এখানে বলছে কোনটা ভাইরাস জনিত রোগ। এখন এখানে কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়। আমরা কিন্তু জানি জীবাণুটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা নামক একটা জীবাণু আছে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আমরা কিন্তু জানি। আমরা যদি পড়াশোনা করে থাকি তাহলে আপনারা দেখবেন যে আপনাদের বইতে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া এরকম ছকগুলো কিন্তু আছে। এখন এই যে কলেরা যদি একটা জীবাণু দ্বারা ছড়ায়, জীবাণুটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা এবং এইটা একটা ব্যাকটেরিয়া। এইটুকু জানলে মোটামুটি আপনার কলেরা থেকে আপনাদের আর তেমন কিছু কোশ্চেন কিন্তু হয় না, এইটুকুই আপনার জানা লাগবে। তারপরে দেখেন ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিন্তু মশার মাধ্যমে ছড়ায়, আমরা কিন্তু জানি। এখন মশার ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, আমরা একটু দেখা লাগবে, এদিকে তাকান। আপনারা কি নীল কলমটা দেখতে পাচ্ছেন? কালিটা না আমি কালি চেঞ্জ করে দিব? আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। দেখেন, যদি দেখতে না পান কমেন্ট করবেন। ধরেন একটা মশার কথা চিন্তা করেন, আপনার কি এখনো সাউন্ড প্রবলেম হচ্ছে? আপনারা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? দেখেন তো, আপনারা কি এখনো ক্লিয়ার না? অনেকে কমেন্ট করতেছে সাউন্ড শুনতে পাচ্ছেন না। আপনি পাচ্ছেন? দেখেন তো। সাউন্ড এখন ঠিক আছে কিনা আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন। সাউন্ড ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্ট করেন। শোনা যাচ্ছে না তো? আপনাদের আরেকটা বক্স আছে না? আপনাদের আরেকটা, একটু 1 মিনিট সময় দেন। আমরা একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে, 1 মিনিট ওয়েট করেন, আমরা আবার ক্লাসটা শুরু করতেছি। 1 মিনিট ওয়েট করেন। ওকে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি কালো দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সহজ হবে। ওকে, আমি কালারটা নেটওয়ার্কে একটু সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের আলটিমেটলি। একটু ওয়েট করেন, আমরা ডিভাইসটা চেঞ্জ করে দিচ্ছি। নেটওয়ার্কে একটু সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের।
পাইছেন? আসেন, দেন এটা অফ করো, এটা লাগাই দেন। উপর উপর টেকনিক্যাল ফল্টের জন্য একটু সমস্যা হচ্ছিল। আপনারা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আপনারা একটু কমেন্ট করুন, আপনারা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? দেখেন, নেটওয়ার্কের জন্য একদম পুরো 100% ক্লিয়ার করতে পারলাম না। আপনারা, আমি একটু আস্তে আস্তে কথা বলি, আপনারা একটু দেখেন, কষ্ট করে একটু দেখেন। আমার এখানে বললো নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। এখানে অপশনে একটা পেলাম কলেরা, যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, যার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। কলেরাটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু শরীর থেকে যে ডায়রিয়ার মতো, অর্থাৎ প্রচুর পরিমাণে পাতলা পায়খানা থাকবে, তার সাথে প্রচুর পরিমাণে ওয়াটার লস থাকবে, এই লক্ষণগুলো কিন্তু আমরা জানি। এখন আমাদের এখানে পরীক্ষায় নর্মালি কোনটা ব্যাকটেরিয়া ভাইরাস এটাই বেশি ইম্পর্টেন্ট। মশার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস জানি, একটা জিনিস খেয়াল করে নিবেন, সেটা হচ্ছে যে আমাদের কয়েক ধরনের মশা আছে। যেমন একটা হচ্ছে এডিস মশা, আবার এছাড়া এডিস ছাড়াও আরেকটা মশা আছে যেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। কমন আমাদের রোগ সৃষ্টি করে এমন দুইটা মশা আছে, একটা আছে এডিস মশা, আরটা হচ্ছে অ্যানোফিলিস মশা। এখন নর্মালি আমাদের যে রোগগুলো আছে, যেমন একটা হচ্ছে ডেঙ্গু, বা আমরা যেটাকে জানি যে আমাদের যে এক ধরনের যে চিকনগুনিয়া টাইপের রোগ কিন্তু খুবই কমন ছড়াইছিল, চিকনগুনিয়া আমরা কিন্তু জানি। এই যে চিকনগুনিয়া, ডেঙ্গু, এই রোগগুলা নর্মালি এক ধরনের মশার মাধ্যমে ছড়ায়, যেটা হচ্ছে এডিস মশা। এখন এখানে এই এডিস মশার মাধ্যমে এই যে ডেঙ্গু, চিকনগুনিয়া এগুলো ছড়ায়। ঠিক সেম ভাবে অ্যানোফিলিস মশার মাধ্যমে যেটা ছড়ায় সেটা হচ্ছে ম্যালেরিয়া। এখন এখানে এই ডেঙ্গু যে জীবাণুর মাধ্যমে ছড়ায়, সেই জীবাণুটার নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস, বা যেটাকে আমরা ফ্লাভি ভাইরাস বলতে পারি। ফ্লাভি ভাইরাস অর্থাৎ আমাদের ডেঙ্গু যে জীবাণুর মাধ্যমে ছড়ায়, সেই জীবাণুটার নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। আর এই জীবাণুটা কোন কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? মেনলি মশার মাধ্যমে ছড়ায়। মশার নাম হচ্ছে এডিস মশা। ঠিক এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়াও ছড়ায়। আবার ম্যালেরিয়া যে জীবাণুর মাধ্যমে ছড়ায়, সেই জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। আমরা কিন্তু জানি ম্যালেরিয়া যে জীবাণুর মাধ্যমে ছড়ায় তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই যে প্লাজমোডিয়ামের অনেকগুলো আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি, অর্থাৎ ম্যালেরিয়ার অনেকগুলো জীবাণু আছে। এইগুলা হচ্ছে একটা অণুজীব। এই যে প্লাজমোডিয়াম, এইটা হচ্ছে একটা অণুজীব। এটা ব্যাকটেরিয়াও না, এটা ভাইরাসও না, এটা এক ধরনের জীবাণু বা এক ধরনের অণুজীব, নাম হচ্ছে কি প্লাজমোডিয়াম। এই জীবাণুটার মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া। এই জীবাণুটা আসলে আমাদের কিভাবে আসে? অ্যানোফিলিস নামক মশা যদি আমাদেরকে কামড় দেয়, তার মাধ্যমে এই জীবাণুটা আমাদের শরীরে আসতে পারে। এখন এখানে অপশনে কিন্তু ম্যালেরিয়া দেয়া আছে। এখন ম্যালেরিয়া কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ছড়ায় না, এখানে কিন্তু চাইছে ভাইরাস। এটা একটা জীবাণুর মাধ্যমে ছড়ায়, তার নাম কি? প্লাজমোডিয়াম। অথবা বলতে পারি এটা একটা মশার মাধ্যমে ছড়ায়। কোন মশা? অ্যানোফিলিস।
সুতরাং ম্যালেরিয়া এটা অপশন হবে না। এখন এখানে যদি ডেঙ্গু দেয়া থাকতো, ডেঙ্গু আমি অ্যান্সার দিতে পারি। কারণটা কি? কারণ ডেঙ্গু একটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ভাইরাসটার নাম কি? ফ্লাভি ভাইরাস। তাহলে এখানে যদি ডেঙ্গু থাকতো, ডেঙ্গু কিন্তু অ্যান্সার হইতো। আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের যে জীবাণু, সেই জীবাণুটার নাম হচ্ছে স্যালমোনেলা। স্যালমোনেলা টাইফি। আমরা কিন্তু জানি টাইফয়েডের যে জীবাণু তার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এই যে জীবাণুটা, এইটা আলটিমেটলি একটা ব্যাকটেরিয়া। তাহলে আমরা যদি জানি টাইফয়েড একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, তাহলে এটাও অ্যান্সার না। এই জিকাটা হয়েছে একটা ভাইরাস বাহিত রোগ। জিকা ভাইরাস কিন্তু কমন আমরা নাম শুনছি, জিকা ভাইরাস। এই জিকা ভাইরাস ছাড়াও আরো কত ভাইরাস জনিত রোগ আছে। যেমন কমন যে আমরা যে ভাইরাস জনিত যে রোগগুলা, যেগুলো আমরা টিকা দিয়ে দেই, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, মানে আমাদের হেপাটাইটিস হয় ভাইরাসের মাধ্যমে। এছাড়া আমাদের পোলিও হয়, পোলিও ভাইরাসের মাধ্যমে। ইনফ্লুয়েঞ্জা হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে। এই যে এইডস হয়, হেপাটাইটিস আমাদের এইচআইভি ভাইরাসের মাধ্যমে। আমাদের এই যে কোন কোন রোগগুলা ভাইরাস জনিত রোগ এবং কোন কোন রোগগুলা ব্যাকটেরিয়া জনিত রোগ এবং কোন রোগের জীবাণুর নাম কি, যেমন এই যে ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস না অণুজীব? এটা একটা অণুজীব। আবার ঠিক সেম ভাবে এই টাইফয়েডের জীবাণুর নাম কি? স্যালমোনেলা টাইফি। এটা কি একটা ব্যাকটেরিয়া না ভাইরাস? এটা একটা ব্যাকটেরিয়া। এই যে ম্যালেরিয়া, এটা মশার মাধ্যমে ছড়ায়, জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। ডেঙ্গু, এটা মশার মাধ্যমে ছড়ায়, এডিস মশা, জীবাণুর নাম কি? ফ্লাভি ভাইরাস। এই যে কোনটা কোন রোগ কোন ব্যাকটেরিয়া দিয়ে ছড়ায়, কোন ভাইরাস দিয়ে ছড়ায়, কোন অণুজীব দিয়ে ছড়ায়, এই একটা ছক আপনাদের বইতে আছে। আমরা যখন পড়াবো তখন ক্লাসে সুন্দর করে নোট করে দিব। এইটা পড়লে মোটামুটি প্রত্যেক বছর না হইলেও 2-1 বছর পর পরই এখান থেকে একটা কোশ্চেন আপনাদের পরীক্ষা ইজিলি চলে আসে। অর্থাৎ এই বছর আসলো, পরের বছর না আসলো, তারপরের বছর আবার চলে আসলো, মানে এরকম করে হলেও প্রতি 1 বছর পর পর অথবা প্রায় এখান থেকে একটা করে কোশ্চেন চলে আসে এই একটা টপিক থেকেই। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আমি এইটা বললাম না, মানে এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং অণুজীব। ওকে, এবার আমরা পরের টপিকে যাই। দেখেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? একটা জিনিস খেয়াল করেন, গ্লাইকোলাইসিস। এখন আমরা জানি উদ্ভিদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে, আর শ্বসন প্রক্রিয়ায় ওই খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপাদন করে। এখন উদ্ভিদের যে শ্বসন আছে, এই শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? শক্তি উৎপন্ন করে। এই শ্বসন প্রক্রিয়ার অনেকগুলা ধাপ আছে, যার মধ্যে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা আছে ক্রেবস চক্র, আমি একটু দেখাই দিই আপনাকে। একটা আছে ক্রেবস চক্র, একটা আছে এসিটাইল কোয়ে, এই যে আমাদের ক্রেব চক্র, এসিটাইল কোয়ে, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমার হাতের লেখা একটু খারাপ, আপনারা একটু দেখে নেন। অর্থাৎ আমি যেটা বললাম, শ্বসনের 4টা ধাপ আছে। অনেক বইতে আবার 3টাও বলে, কারণ কি এই 3টাকে মিলাইয়া একত্রে 2টা বলে দেয়, ক্রেব চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এরকম অনেক বইতে আছে। যাই হোক, 4টা যে ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেব চক্র, এসিটাইল কোয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটার এই যে 3টা ধাপ, এই 3টা ধাপই নরমালি ঘটে
মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়া আমরা কিন্তু জানি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। কারণটা কি? মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের ম্যাক্সিমাম ধাপগুলো উৎপন্ন হয়, আর শ্বসন প্রক্রিয়া আমরা জানি এটিপি উৎপন্ন হয়, মানে শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসনের ম্যাক্সিমাম ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়ায়। শুধুমাত্র গ্লাইকোলাইসিস এই ধাপটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দেখেন, এই যে সাইটোপ্লাজম। তার মানে আমাদের কোশ্চেনটা কি? আমরা এখান থেকে কি কি জানলাম? আমার পড়তে হবে শ্বসনের ধাপ কয়টা, এই ধাপগুলো কোনটা কোন জায়গায় ঘটে। যেমন গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র, এসিটাইল কো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলোকে ঘটে মাইটোকন্ড্রিয়ায়। এই সম্পর্কে একদম বেসিক জিনিসপত্রগুলো যদি আমি একবারে জানি, এখান থেকে কোশ্চেন ঘুরে আসলো আমি পারবো। এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ওকে, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। দেখেন, খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়? এখন আমরা কিন্তু কমনলি জানি যে এই যে দেখেন কয়েকটা অপশন, এই যে করোনা, করোনা কিন্তু খেজুরের রসে পাওয়া যায় না। করোনা পাওয়া যায় আমাদের এই যে হাসি, কাশি, থুতু, স্পর্শ, বিভিন্ন ভাবে আমাদের করোনা ছড়ায়। পোলিও কিন্তু ওভাবে ছড়ায় না। পোলিও কিন্তু একটা ভাইরাস আছে, এই যে পোলিও ভাইরাস, সেই ভাইরাসটা এসে আক্রমণ করলে পোলিও হয়। তারপরে হামও কিন্তু এক ধরনের ভাইরাস, এই ভাইরাসের কারণে রোগটা হয়। নিপা এটাও এক ধরনের ভাইরাস, এই ভাইরাসের কারণে রোগ হয়। এখন এই যে নিপা ভাইরাসটা, এইটা নরমালি খেজুরের রসে পাওয়া যায়। আমরা জানি নরমালি যে বাদুর আছে, বাদুর, এই বাদুরের শরীরে এই ভাইরাসটা পাওয়া যায়, নিপা ভাইরাস। এখন যখন খেজুরের কাঁচা রস, এখানে যদি খেজুরের কাঁচা রস না বলে রান্না করা খেজুরের রস বলা হইতো, তাহলে একটাও অ্যান্সার হইতো না। কারণ কি, রান্না করলে এই নিপা ভাইরাসটা আর থাকে না। এই জন্য কাঁচা খেজুরের রস কিন্তু খাইতে বারণ করা হয়। কারণ কি, যদি ওখানে বাদুর বসে থাকে, তাহলে বাদুরের শরীর থেকে নিপা ভাইরাসটা কিন্তু কাঁচা খেজুরের রসে পাওয়া যেতে পারে। এইটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসছে। এখন এই কোশ্চেনটা এভাবে না এসে আরো অন্যভাবে চলে আসতে পারতো। ধরেন এখানে খেজুরের রস না বলে অন্য যে কোনো ভাবে বলা যেত যে আপনাদের ইনফ্লুয়েঞ্জা কার মাধ্যমে ছড়ায় বা এইডস কিভাবে ছড়ায়, মানে যে কোনো একটা রোগ কোন মানে মশা অথবা কোন মাছির মাধ্যমে ছড়ায়, এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। যেমন একটা রোগ আছে, আপনারা নাম শুনছেন কিনা, কালা জ্বর বলে। কালা জ্বর, এখানে কয়ের নিচে ব আসলে অনেক জায়গায় থাকে না। কালা জ্বর, এই যে কালা জ্বর, এইটা নরমালি ছড়ায় একটা মাছির মাধ্যমে। এই মাছির নাম হচ্ছে স্যান্ড ফ্লাই। এই যে হচ্ছে একটা মাছি, অর্থাৎ সবকিছু যে মশার মাধ্যমে ছড়ায় ব্যাপারটা কিন্তু না। বালিতে এক ধরনের মাছি আছে, নাম হচ্ছে স্যান্ড ফ্লাই বা বাংলায় বলে বালু মাছি। এই মাছির মাধ্যমে যে রোগটা ছড়ায় তার নাম হচ্ছে কালা জ্বর। এরকম বাদুরের মাধ্যমে ছড়ায় নিপা ভাইরাস, যেটা খেজুরের রসে পাওয়া যায়। কোনটা কোথায় পাওয়া যায় এটা কিন্তু সবই মোটামুটি অণুজীব রিলেটেড কোশ্চেনই আসলো এখানে। ওকে, আর একটা টপিক দেখেন, এই যে টপিক নিয়ে বারবার আলোচনা করতেছি, কুষ্ঠ রোগ। এই যে যত ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস বা অণুজীব বা ফাঙ্গাস রিলেটেড রোগগুলো আছে, এই রোগগুলো থেকে প্রতি বছর একটা তো আসি, অনেক সময় দুইটা কোশ্চেনে চলে আসে। যেমন এখানে নরমালি দেখেন কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, কোনটি ফাঙ্গাস জনিত রোগ, কোনটি হরমোনের অভাবজনিত রোগ, তারপর হচ্ছে কোনটি হচ্ছে ভাইরাস জনিত রোগ। এই টোটাল জিনিসটাই কিন্তু আমার জানা লাগবে। কারণ কি, আপনি ধরেন শুধুমাত্র ভাইরাসগুলোর নাম পড়ে গেলেন, বা আপনি ধরেন শুধুমাত্র ব্যাকটেরিয়া রোগগুলো জানলেন বা অল্প কয়েকটা জানলেন, কিন্তু অপশনে যে কোনটা আসবে, কুষ্ঠরোগ আসবে না টিবি আসবে না ডেঙ্গু আসবে না হাম আসবে না ম্যালেরিয়া আসবে, আপনি তো বুঝতে পারতেছেন না। যার জন্য মোটামুটি দুইটা ছক, আপনাদের বইতে যে ছকগুলো আছে, বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে, সবগুলো মানে কোশ্চেন মোটামুটি আপনাদের ব্যাখ্যা আকারে পড়ে পড়তে হবে।
যেমন এখানে ফাঙ্গাস জনিত রোগগুলা কি কি আছে? ফাঙ্গাস জনিত রোগ হচ্ছে বিভিন্ন ধরনের যে দাঁত রোগ, সৌদ রোগ বা এই টাইপের যে এগুলো হচ্ছে ফাঙ্গাস জনিত রোগ। টিনিয়া আছে। বিভিন্ন হরমোনের অভাবজনিত রোগগুলা কি কি আছে? এই যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য ইনসুলিন কম থাকে। আবার অনেকের দেখবেন হাইপোথাইরয়েডিজম আছে, থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম আসে, মানে হরমোন কম বেশির জন্য অনেক রোগ আছে। কিন্তু কুষ্ঠ এরকম কোনো রোগ না। তারপরে ভাইরাস জনিত রোগের নাম তো অনেকগুলো আলোচনাই করলাম। কুষ্ঠ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কুষ্ঠ রোগটা ছড়ায়। কুষ্ঠ রোগের নাম কিন্তু আমাদের ল্যাপ্রোসি বলি আমরা। লেপ্রি এক ধরনের ব্যাকটেরিয়া আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এই যে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে কুষ্ঠ রোগটা ছড়ায়। এরকম কোন কোন ব্যাকটেরিয়া, কোন কোন ভাইরাস, কোন কোন অণুজীব, এখান থেকে প্রতি বছর একটা থেকে দুইটা কোশ্চেন আপনি ইজিলি পেয়ে যাবেন। তার জন্য আপনি যদি বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে ওই অনুযায়ী যদি আপনারা প্রিপারেশন নেন, তাহলে মোটামুটি কিন্তু আপনারা একটা ভালো প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলে যেতে পারবেন। দেখেন আমাদের এখানে খেয়াল করেন, আবারও বলছি আগামী 20 আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের একটি ছাড়ের ব্যবস্থা আছে। আপনারা যারা ফ্রি ক্লাসগুলো করতেছেন, যদি আপনাদের কোচিং এর ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলবেন। আপনাদের জন্য একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। দেখেন আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? দেখেন আমাদের নরমালি 9-10 এর বিজ্ঞান বইতে এই টপিকটা আছে। অর্থাৎ আপনাদের যারা ডিপ্লোমা আছেন বা যারা বিএসসি আছেন বা মিডওয়াইফারি আছেন, সবার জন্য এগুলো কমন টপিক এগুলো আসে, সবার আসে। যেমন 9-10 এর বিজ্ঞান বইটা আপনাদের কোশ্চেন অনেকগুলোই আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রিলেটেড কোশ্চেন। এছাড়া ইন্টারের কোশ্চেন থেকে বেশি আসে, বিশেষ করে বিএসসি দের জন্য। ডিপ্লোমাদের একটু কম আসবে, কিন্তু বিএসসি দের জন্যও কিন্তু এই কোশ্চেন গুলো লাগবে, যেগুলো ডিপ্লোমাতে আসে। দেখেন দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? নরমালি এই যে কতগুলো অ্যাসিডের মধ্যে নাম দেয়া আছে, দেখেন এর মধ্যে তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, দেখেন খেয়াল করেন। তারপরে আমাদের এখানে এই যে ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে পাওয়া যায় মেনলি পিঁপড়ার কামড় বা দেখা যায় আরো অনেক যে আমাদের কেমিক্যাল হিসেবে পাওয়া যায়। তারপরে সাইট্রিক অ্যাসিড, এটা আমরা জানি লেবুতে পাওয়া যায়। আর দুধের ভিতরে পাওয়া যায় হচ্ছে নরমালি ল্যাকটিক অ্যাসিড। দেখবেন যে বাচ্চারা যখন বুকের দুধ না পায় বা মায়ের যদি বুকের দুধ পর্যাপ্ত না পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু বাইরে থেকে আর্টিফিশিয়াল ল্যাকটোজেন কিনে খাওয়ায়। কেন? ল্যাকটোজেনের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, আর ল্যাকটিক অ্যাসিড মেইনলি কই থাকে? দুধের মধ্যে থাকে। বুঝতে পারছেন কিনা? তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের জিনিসগুলো দেয়া আছে, আপনারা আশা করি পারবেন। এখন কমনলি তেঁতুলে কি থাকে, লেবুতে কি থাকে, দুধের মধ্যে কি থাকে, আমাদের বইতে আরো দুই একটা পয়েন্ট আছে, আপেলে কি থাকে, কমলায় কি থাকে, এইগুলো একটু টুকটাক যদি আপনারা একটা ছক করে পড়ে নেন, তাহলে এই টাইপের যে কোশ্চেনই আসুক আপনার তো বারবার পড়ার দরকার হবে না। দেখেন আরেকটা কোশ্চেন, আমরা স্নায়ুতন্ত্রে চলে গেছি। স্নায়ুতন্ত্র, শুধুমাত্র স্নায়ুতন্ত্র না, এখানে কোশ্চেনটা খেয়াল করেন, মস্তিষ্কের আবরণী। আমাদের শরীরে অনেকগুলো আবরণী টাইপের অঙ্গ আছে। যেমন যদি নরমালি বলি, আমাদের হৃৎপিণ্ডের একটা আবরণী আছে, আমাদের মস্তিষ্কের একটা আবরণী আছে, ফুসফুসের একটা আবরণী আছে, অস্থির একটা আবরণী আছে। তা আমরা দেখি একটু অপশন অনুযায়ী খেয়াল করি। যখন এই যে পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। আমরা কিন্তু জানি হৃৎপিণ্ডের বাইরে যে একটা আবরণ আছে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। প্লুরা, আমরা জানি আমাদের ফুসফুস। আপনারা যারা কোশ্চেনের অ্যান্সার গুলো পারবেন আপনারা একটু কমেন্ট করবেন, আমি একটু টাইম নিয়ে ব্যাখ্যা দিচ্ছি, আপনারা যারা পারবেন আপনারা একটু কমেন্ট করবেন। দেখেন এখন ফুসফুসের যে একটা আবরণী আছে তার নাম হচ্ছে প্লুরা। ঠিক সেইম ভাবে আমাদের মস্তিষ্কের বাইরে একটা আবরণ আছে তার নাম হচ্ছে মেনিনজেস। এই যে পেরিটোনিয়াম জিনিসটা কি?
পেরিটোনিয়াম হচ্ছে আমাদের যে সিলোম আছে, সিলোম 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 জিনিসটা কি? আমরা জানি যে সকল প্রাণী তৃতীয় স্তরী প্রাণী, অর্থাৎ যাদের তিনটা স্তর আছে, অর্থাৎ একটোডার্ম আছে, মেসোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, সেই ত্রিস্তরী প্রাণীদের শরীরে সিলোম থাকে। আর সিলোমের যে একটা আবরণ তার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এটাও পরীক্ষায় অনেক সময় চলে আসে। তো এগুলো ছাড়াও আমাদের শরীরে আরো কিছু অঙ্গের আবরণ আমাদের জানতে হবে। যেমন আমাদের শরীরে যে অস্থিগুলো আছে, অস্থি, খেয়াল করেন, অস্থির একটা আবরণী আছে, তার নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। পেরিঅস্ট্রিয়াম, খেয়াল করেন, আমাদের অস্থির যে একটা আবরণী আছে তার নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। ঠিক সেম ভাবে আমাদের তরুণাস্থি, আমাদের তরুণাস্থিরও কিন্তু একটা আবরণী আছে, তার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম, এই যে অস্থি, তরুণাস্থি। ঠিক সেম ভাবে আমাদের শরীরে আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে কোনটার কি আবরণী আছে এগুলো একবারে পড়ে ফেলবেন। একবারে পড়ে ফেললে কি হবে, সুবিধা কি হবে, আপনি যখন একটা ছক করে নিচের খাতায় এই জিনিসগুলো নোট করে রাখবেন, পরবর্তীতে যে আবরণী আসবে আপনি একবারে পড়ে ফেললে সবগুলো একবারে নোট হয়ে থাকলো। পরীক্ষা কিন্তু বারবার আসে, নিচের কোনটা ফুসফুসের আবরণী, নিচের কোনটা অস্থিকোষের আবরণী, নিচের কোনটা তরুণাস্থি কোষের আবরণী, নিচের কোনটা হৃৎপিণ্ডের আবরণী। এরকম কিন্তু কোশ্চেন প্রায়ই আপনাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখন আপনারা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে নিজের মতো করে যদি সুন্দর করে নোট করে পড়তে পারেন, বা বইতে আলাদা করে একটা কাগজে লিখে স্টেপলার করে লিখে দিলেন, এগুলো কিন্তু আপনাদের জন্য পড়তে খুব সুবিধা হবে। ওকে, আমরা আরেকটা কোশ্চেনে যাই, একটু বোটানিতে চলে আসি, একটু উদ্ভিদ নিয়ে চলে আসি। দেখেন, আমরা একটু উদ্ভিদের মধ্যে চলে আসি। আপনারা যারা যারা বুঝতে পারতেছেন না বা শুনতে পারতেছেন না কোনো কিছু, তারা আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টগুলো দেখার চেষ্টা করতেছি, আপনারা মোটামুটি কোনো কিছু না বুঝলে আপনারা কমেন্ট করবেন। ওকে, দেখেন এখন আরেকটা কোশ্চেন খেয়াল করেন, ক্লোরোফিল বিহীন উদ্ভিদের নাম। এখন নরমালি একটা জিনিস আপনারা জানবেন যে আমরা যে সকল উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে তাদের অবশ্যই ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিলের কাজ হচ্ছে কি, খাদ্য উৎপাদন করা, মানে শক্তি উৎপাদনের জন্য যে সালোক সংশ্লেষণ করতে হবে বা খাদ্য উৎপাদন করতে হবে, সেই ক্লোরোফিল লাগবে খাদ্য উৎপাদনের জন্য। যারা খাদ্য উৎপাদন করতে পারে, যেমন এই যে শৈবাল, মশ, ফার্ন, এদের প্রত্যেকের ক্লোরোফিল আছে, এরা সবুজ, এরা প্রত্যেকে দেখতে সবুজ, এদের মধ্যে ক্লোরোফিল আছে, এরা দেখতে সবুজ, এরা খাদ্য উৎপাদন করতে পারে। কিন্তু এই যে ছত্রাক, এই ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোফিল নাই। এখন যেহেতু ক্লোরোফিল নাই, তাহলে ছত্রাক করে কি, ছত্রাক নরমালি এরা হচ্ছে মৃতজীবী, মৃতজীবী অর্থাৎ মরা পচা জিনিসের বস্তু থেকে এরা খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এর কোনো ক্লোরোফিল নাই। কিন্তু শৈবাল, মশ, ফার্ন বা এই টাইপের যে আরো যত সকল উদ্ভিদ আছে যারা দেখতে সবুজ বা যারা খাদ্য উৎপাদন করতে পারে, তাদের সবারই কিন্তু ক্লোরোফিল আছে। আর যারা ছত্রাক, এর কিন্তু বিভিন্ন রং আছে, সাদা, হলুদ, কালো, বিভিন্ন ধরনের ছত্রাক। কারণ কি, নরমালি সবুজ ছত্রাক কিন্তু দেখা যায় না, কারণ কি ছত্রাকে কোনো ক্লোরোফিল নাই। যেহেতু ক্লোরোফিল নাই, সে মৃত পদার্থ বা পর পদার্থ, পরজীবী বা মৃতজীবী হিসাবে থাকবে। তো এখান থেকে কোনটা উদ্ভিদের মধ্যে, কোনটা একবীজপত্রী, কোনটা দ্বিবীজপত্রী, কোনটা নগ্নবীজী, কোনটা আবৃতবীজী, কোনটা হচ্ছে ক্লোরোফিল উৎপন্ন হয়, কোনটায় হয় না, এই টাইপের কমন কমন জিনিসগুলোও কিন্তু আপনাদের বিভিন্ন সময় পরীক্ষাতে চলে আসতে দেখা যায়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন দেখেন আরেকটা কোশ্চেন, এই যে
দেখেন খেয়াল করেন, উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের কিসের অভাব? নর্মালি আমাদের বোটানিতে খেয়াল করবেন, আমাদের বোটানিতে কিন্তু নর্মালি কয়েকটা জিনিস আছে। এই কয়েকটা জিনিসের মধ্যে কিছু কিছু হচ্ছে আপনাদের দেখা যায় এই যে মানে আমাদের যে ইউরিয়া, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলা মোটামুটি কোনটার জন্য কোন রোগ হয় বা কোনটার অনুপস্থিতিতে কি কি সমস্যা হয়, এই টাইপের কিন্তু কোনো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু নর্মালি আমাদের পরীক্ষায় অনেক সময় চলে আসতে দেখা গেছে। অর্থাৎ কোনটার অভাবে কোন রোগ হচ্ছে। বিশেষ করে আমরা এক ধরনের রোগের নাম শুনি যে ক্লোরোসিস হয়ে যাওয়া, ক্লোরোসিস, বা এই জিনিসটা অনেক জায়গায় বলা হয় যে সবুজ যে রংটা, এই যে উদ্ভিদের যে সবুজ, এই সবুজ রংটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে যায়। নর্মালি এটা কেন হয়? উদ্ভিদের যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ক্লোরোফিল যে নষ্ট হয়ে যায়, এই ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে উদ্ভিদের যে সবুজ যে রং, সেই সবুজ রংটা তখন আর থাকে না, এবং সবুজ রংটার পরিবর্তে উদ্ভিদটা তখন আস্তে আস্তে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। এই যে হলুদ হয়ে যাচ্ছে, এইটা নর্মালি আমাদের উদ্ভিদে যে এই যে নাইট্রোজেন, তারপরে যে ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম, এগুলো সবগুলাই কিন্তু নর্মালি অ্যান্সার হিসেবে বিভিন্ন সময় দেওয়া যায়। বইতে সরাসরি নর্মালি এই যে পটাশিয়ামের কথাও কিছুটা বলা আছে, অনেক জায়গায় ফসফরাসের কথাও বলা আছে। এখন এই কোশ্চেনটা নর্মালি এভাবে না এসে, এই কোশ্চেনটা যদি এরকম করতো যে কোনটার অভাবে ক্লোরোসিস হয়, তাহলে একটু সুবিধা হইতো। নর্মালি এখন আপনারা বইতে দেখবেন যে বোটানিতে বিশেষ করে আপনাদের যেখানে এই যে মানে পানি, উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এই টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে, এখানে নর্মালি উদ্ভিদের যে যে ইলেকট্রোলাইট দরকার, সেগুলো কোনটার অভাবে কোন রোগ হয়, কোনটার অভাবে হলুদ হয়ে যায়, কোনটার অভাবে ক্লোরোসিস হয়, কোনটার অভাবে পাতা নষ্ট হয়ে যায়, কোনটার অভাবে শিকড় নষ্ট হয়ে যায়, এই যে ইলেকট্রোলাইট গুলা কোনটার অভাবে কি হয়, এইগুলা মোটামুটি একটু আপনারা একটু দেখে নেবেন। কারণ বিগত বছরে একবার কোশ্চেন আসতে পারে কোনটার অভাবে হলুদ হয়ে যায়, কোনটার অভাবে ক্লোরোসিস হয়, বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। সুতরাং পুরো টপিকটাই কিন্তু আপনাদের জানতে হবে। ওকে, দেখেন আর একটা টপিক চলে আসে, মনোস্যাকারাইড। যারা বিএসসি তে আছেন বা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু ইন্টারে আপনাদের যে কোষ রসায়ন একটা টপিক ছিল বোটানিতে, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, কিন্তু অনেক সময় এটা পরীক্ষায় আপনারা বিভিন্ন সৃজনশীলের জন্য অধ্যায়টা স্কিপ করে দেন, বা অনেক সময় এটা সিলেবাসে থাকে না, কিন্তু এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে নর্মালি আমাদের যে শর্করা জাতীয় পদার্থগুলো আছে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যদি কোনো শর্করাকে আমরা ভাঙলে, সেই শর্করাটা এমন একটা এককে চলে যায় যেটাকে আর ভাঙা যায় না, যেটাকে ভাঙলে সে আর কোনো শর্করা হয় না, তখন সেইটাকে বলা হয় মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড হচ্ছে শর্করার একক, শর্করার একক, অর্থাৎ একটা শর্করাকে ভাঙলে যে ছোট এককটা পাওয়া যায়, সেটাকে বলে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের অনেকগুলো উদাহরণ আছে, যেমন এই যে একটা দেয়া আছে গ্লুকোজ, খেয়াল করেন, এই যে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ, এরা যুক্ত হইলে তখন হয় সুক্রোজ। যেমন এই সুক্রোজকে যদি আমরা ভাঙি, তাহলে দুইটা জিনিস পাওয়া যায়, দেখেন, গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ, এই দুইটা জিনিস মিলে গঠিত হয় সুক্রোজ। সুক্রোজ হচ্ছে চিনি। এই গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এই ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, কিন্তু দুইটা মিলে যখন চিনি হয়েছে, সে হয়ে গেছে একটা ডাইস্যাকারাইড, সে আর মনোস্যাকারাইড নাই। ঠিক সেম ভাবে এই যে গ্যালাক্টোজ, এখানে অনেকগুলো গ্লুকোজ মিলে একটা গ্যালাক্টোজ তৈরি হয়।
এই যে ল্যাকটোজ, এখানে অনেকগুলা গ্লুকোজ মিলে একটা ল্যাকটোজ তৈরি হয়। এরা একজনেও মনোস্যাকারাইড না, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এখন নরমালি কারা কারা মনোস্যাকারাইড, এইগুলো আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। যেমন আমি কয়েকটা লিখে দেই, একটু দেখেন। ট্রায়োজ, যার কার্বন সংখ্যা 3। টেট্রোজ, যার কার্বন সংখ্যা 4। পেন্টোজ, যার কার্বন সংখ্যা 5। এই পেন্টোজের মধ্যে দুইটা উদাহরণ আপনাদের বইতে আছে, একটা হচ্ছে রাইবোজ, আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। খেয়াল করেন আপনারা, দেখেন একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই দুইটাই হচ্ছে মনোস্যাকারাইড এবং এদের 5টা করে কার্বন আছে। আর একটা হচ্ছে হেক্সোজ। হেক্সোজ মানে হচ্ছে যার 6টা কার্বন আছে। এই হেক্সোজের কয়েকটা উদাহরণ আমাদের বইতে আছে, আপনাদের বইতেও আছে। যেমন একটা হচ্ছে গ্লুকোজ, তারপরে একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই যে উদাহরণগুলো বললাম, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা সবাই হচ্ছে মনোস্যাকারাইড। পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসতে পারে যে কোনটা মনোস্যাকারাইড কোনটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কোনটা? এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই দুইটা মিলে সুক্রোজ তৈরি করছে, এই সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। তারপরে এই যে ল্যাকটোজ এবং গ্যালাক্টোজ, এরা দুইজনে হচ্ছে অনেকগুলা গ্লুকোজ মিলে তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, পলি মানে কিন্তু অনেকগুলা, আর স্যাকারাইড বলতে গ্লুকোজ বা শর্করা বোঝায়। তো পলিস্যাকারাইডের আরো কিছু উদাহরণ আছে, যেমন আমরা জানি স্টার্চ। স্টার্চ মানে কি? ভাত, আলু, রুটি, এই টাইপের পদার্থগুলোকে আমরা বলি স্টার্চ। তারপরে সেলুলোজ। সেলুলোজ কি? এই যে আমরা যে খাই, শাকসবজি খাই, ফলমূল খাই, ঘাস লতা পাতা, এগুলোর মধ্যে কি থাকে? সেলুলোজ। এরা হচ্ছে পলিস্যাকারাইড। আর ডাইস্যাকারাইড কি? এই যে একটা উদাহরণ দেওয়া আছে সুক্রোজ। সুক্রোজ ছাড়াও আরো কিছু ডাইস্যাকারাইড আছে, যেমন একটা হচ্ছে মল্টোজ। একটা হচ্ছে মল্টোজ, এটা হচ্ছে ডাইস্যাকারাইড। দুইটা গ্লুকোজ মিলিত হয়ে একটা মল্টোজ তৈরি হয়। এখন নরমালি শর্করা থেকে এর বাইরে কোশ্চেন আসে না, কোনটা মনোস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড, কোনটা পলিস্যাকারাইড, এরকম কোশ্চেন চলে আসতে পারে। তা আমি একটু কমনলি কয়েকটা মনোস্যাকারাইড, কয়েকটা ডাইস্যাকারাইড, কয়েকটা পলিস্যাকারাইডের নাম দিয়ে দিলাম। ওকে, আমরা আবারও জানি যে আগামী 20 আগস্ট পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু একটা বিশেষ ছাড় আছে, সাথে আমাদের ফ্রি ক্লাসগুলো চলমান আছে। আপনারা যারা আমাদের ফ্রি ক্লাসগুলোতে জয়েন থাকতে চান, আপনারা রেগুলার আমাদের গার্ডিয়ান নার্সিং এর পেজে আপনারা জয়েন থাকবেন, সেখানে আপনারা ক্লাসগুলো করবেন। এবং যারা এই ছাড়টি নিতে চান, তারা 20 তারিখের মধ্যে অবশ্যই কোচিং এ ভর্তি হয়ে যাবেন। দেখেন আরেকটা কোশ্চেন, দেখেন মানব দেহে কয়টি কশেরুকা আছে? কশেরুকা। কশেরুকা মানে কি? এদিকে তাকান, আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড কতগুলো ছোট ছোট অস্থি নিয়ে গঠিত, সেই অস্থিগুলোকে আলাদা আলাদা ভাবে বলে কশেরুকা। যেমন আমাদের ঘাড়ে টোটাল 60টা কশেরুকা আছে। কয়টা? 60টা। এটাকে বলে সার্ভাইকাল কশেরুকা। আমাদের বুক বরাবর একেবারে পিছনে পিঠের মাঝ বরাবর যে কশেরুকা গুলো আছে, তার নাম হচ্ছে থোরাসিক কশেরুকা। এই থোরাসিক কশেরুকা হচ্ছে 12টা। এই 12টা কশেরুকার সাথে আমাদের 12টা পরশুকা বা রিবস লাগে।
এই থোরাসিক কশেরুকার পর আমাদের কোমর বরাবর, একদম কোমর বরাবর 5টা কশেরুকা আছে, সেটাকে বলে লাম্বার। কি বলে? লাম্বার। আমাদের কোমরের একটু নিচে, আমাদের যে মাজা বরাবর কোমরের একটু নিচে, ওখানে আছে স্যাক্রাল। স্যাক্রাল কয়টা আছে? 5টা। কক্সিয়াল অস্থি আছে তারও নিচে একেবারে শেষের দিকে 4টা। এই যে সার্ভাইকাল 7, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, কক্সিয়াল 5, এই টোটাল মিলে কশেরুকা হইল কয়টি? 33টি। অর্থাৎ আমাদের মানব দেহে টোটাল মেরুদণ্ডে কয়টি কশেরুকা আছে? 33টি কশেরুকা আছে। এখন যদি এখানে কশেরুকা না বলতো অস্থি কয়টি, তাহলে আমি বুঝলাম কশেরুকা কয়টা আছে? 33টা। এখন সমস্যা হচ্ছে কিয়া, এই যে 5টা স্যাক্রাল মানে কশেরুকা আছে, এই 5টা স্যাক্রাল কশেরুকা মিলিত হয়ে একটা অস্থিতে পরিণত হয়, তখন তার নাম হয়ে যায় স্যাক্রাম। তখন তার নাম হয়ে যায় স্যাক্রাম। আবার এই যে 4টা কক্সিয়াল কশেরুকা, এইটা একত্রিত হয়ে একটা অস্থিতে পরিণত হয়, তখন এর নাম হয়ে যায় কক্সিক্স। এই যে, তাহলে আমি এদিকে তাকান, অস্থি, অস্থি বলতেছি, অস্থি। এই 7টা কশেরুকা থেকে 7টা অস্থি তৈরি হয়েছে, 12টা কশেরুকা থেকে 12টাই অস্থি হয়ে গেছে, 5টা কশেরুকা 5টাই অস্থি আছে, কিন্তু এখানে 5টা কশেরুকা মিলিত হয়ে একটা অস্থি হয়ে গেছে, এখানে 4টা কশেরুকা মিলিত হয়ে একটা অস্থি হয়ে গেছে। তাহলে টোটাল মেরুদণ্ডে, টোটাল এই যে মেরুদণ্ড, টোটাল মেরুদণ্ডে অস্থি আছে কয়টা? অস্থি আছে 26টা। তাহলে এবার একটু খেয়াল করেন, মেরুদণ্ড তৈরি হয়েছে কতগুলা কশেরুকা দিয়া, সেই কশেরুকার সংখ্যা হচ্ছে 33টা, কিন্তু এখানে 5টা স্যাক্রাল কশেরুকা মিলিত হয়ে একটা অস্থি হয়ে গেছে, 4টা কক্সিয়াল কশেরুকা মিলিত হয়ে একটা অস্থি হয়ে গেছে, যার কারণে মেরুদণ্ড, এই যে মেরুদণ্ডে টোটাল অস্থি আছে কয়টি? 26টা। অর্থাৎ এখানে কশেরুকা না বলে যদি বলতো মানব দেহে মেরুদণ্ডে কয়টি অস্থি আছে, তাহলে অ্যান্সার হবে 26টা। আর যদি বলে কয়টি কশেরুকা আছে, তাহলে অ্যান্সার হবে 33টা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দেখি। এইচপিভি টিকা, আমাদের অনেকগুলা টিকা দিতে হয়, যেমন বিসিজি টিকা দেই আমরা, হেপাটাইটিস বি এর জন্য এক ধরনের টিকা দেই, পেন্টাভ্যালেন্ট টিকা দেই, এছাড়া আমাদের পোলিওর জন্য টিকা দিতে হয়, আমাদের মিজেলস, রুবেলা, বিভিন্ন টিকা দিতে হয়। তো এই যে টিকা দেই, তার মধ্যে বর্তমানে একটা কমন টিকা আছে এইচপিভি টিকা। মনে রাখবেন, বাংলাদেশে যে সকল নারীরা ক্যান্সারে আক্রান্ত হয়, তার মধ্যে কমন 2টা ক্যান্সার আছে। একটা হচ্ছে সার্ভিক্স ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, অর্থাৎ মেয়েদের যে প্রজনন তন্ত্র আছে সেখানে যে সার্ভিক্স আছে, সার্ভিক্সে ক্যান্সার হয়, এটাকে বলা, এই যে ক্যান্সারটার পরিমাণ অনেক বেশি। এবং দ্বিতীয় যে কমন ক্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এখন বাংলাদেশে যত নারী ক্যান্সারে আক্রান্ত হয় বা মারা যায়, তার মধ্যে কমন 2টা হচ্ছে এইটা। এখন বিশেষ করে কিশোরী অবস্থায় সকল মেয়েদেরকে কিন্তু বলা হয় যে আপনারা ব্রেস্ট এক্সামিনেশন করবেন, যাতে কোনো ধরনের ক্যান্সারের দিকে যাওয়ার আগেই ধরতে পারে, 1 নাম্বার। দ্বিতীয়ত, এই যে সার্ভিক্স ক্যান্সারটা হয়, এইটা হয় একটা ভাইরাসের কারণে, তার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাস আছে
যেটাকে আমরা বলি এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই যে ভাইরাসটার কারণে যে টিকা ক্যান্সারটা হয় সেটি হচ্ছে সার্ভিক্স ক্যান্সার। তো এই ক্যান্সারটা দূর করার জন্য আমরা যে টিকা দেই তার নাম হচ্ছে এইচপিভি টিকা, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর বিরুদ্ধে যে আমি টিকাটা দেই তার নাম হচ্ছে এইচপিভি টিকা। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে সার্ভিক্স, এই সার্ভিক্স এটা কি? এটাকে বলা হয় জরায়ু মুখ, এটাকে বাংলায় বলা হয় জরায়ু মুখ। তাহলে এই যে জরায়ু মুখের ক্যান্সার এইটাই প্রতিরোধ করে এইচপিভি টিকা। আর এই যে রক্তের ক্যান্সার ট্যান্সার এগুলোর সাথে এইচপিভি টিকার কোনো সম্পর্ক নাই। এখন আপনাদের শুধু যে এইচপিভি টিকা জানতে হবে সেটা না, আপনাদের যে ওরাল পোলিও ভ্যাকসিন, তারপরে বিসিজি টিকা, তারপরে এমএমআর টিকা, মিজলস মাম্পস রুবেলা, তারপরে আপনাদের যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট, এই যে ভ্যাকসিন গুলো আছে এই ভ্যাকসিন গুলো সম্বন্ধে আমাদের একটু সংক্ষিপ্ত ধারণা লাগবে। তেমন কিছু না যে কোন ভ্যাকসিনটা কোন রোগের জন্য দেয়া হয়, এইরকম কমন কমন কিছু ধারণা আমাদের একটু জানতে হবে। এইটুকুই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন দেখেন, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে তৈরি? আমরা জানি পেশি তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃৎপেশি, যেটাকে আমরা বলি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটার অপর নাম হচ্ছে হৃৎপেশি। দেখেন বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশির অপর নাম কি? হৃৎপেশি। এখন ঐচ্ছিক পেশি কারা? ঐচ্ছিক পেশি মানে হচ্ছে আমাদের যে হাতে পায়ে যে পেশিগুলো আছে, চোখে যে পেশিগুলো আছে, জিহ্বায় যে পেশিগুলো আছে, যেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, যেমন বাইসেপস, ট্রাইসেপস, এই যে চোখের পেশি, পায়ের পেশি, এইগুলাকে আমরা বলি ঐচ্ছিক পেশি। যেগুলাকে আমরা ইচ্ছা করে নাড়াচাড়া করতে পারি না, অর্থাৎ আমাদের শরীরে যে ভিতরের দিকে লিভারে কিছু পেশি আছে, আমাদের কিডনিতে কিছু পেশি আছে, আমাদের বিভিন্ন ধরনের অঙ্গে কিছু পেশি আছে, এই পেশিগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর হৃৎপিণ্ডের পেশি হচ্ছে একটা বিশেষ ধরনের পেশি যেটাকে বলে হৃৎপেশি। এটা দেখতে হচ্ছে অনৈচ্ছিক, এরা দেখতে, সরি আমি উল্টা বলতেছি, এরা দেখতে হচ্ছে ঐচ্ছিক কিন্তু কাজ করে হচ্ছে ফুল অনৈচ্ছিক। অর্থাৎ হৃৎপিণ্ডের পেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, অর্থাৎ সে অটোমেটিক চলে, অর্থাৎ সে একটা অনৈচ্ছিক পেশি। কিন্তু এটা দেখতে আবার দেখতে একদম ঐচ্ছিক পেশির মতো, আবার একটু ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, এই জন্য এটাকে বলে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। অর্থাৎ হৃৎপিণ্ডের পেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এইটা পরীক্ষায় কিন্তু ডিরেক্ট আসতে পারে, নিচের কোনটি ঐচ্ছিক পেশি বা নিচের কোনটি হৃৎপেশি। এই যে নামগুলা, হৃৎপেশিকে আমরা কিন্তু কার্ডিয়াক মাসেলও বলা হয়, কার্ডিয়াক মাসেল বা কার্ডিয়াক পেশি এভাবেও কিন্তু বলা হয়। যাই হোক, আমাদের কোর্সটি মনে হয় শেষ হয়ে যাচ্ছে আজকে ক্লাসটি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা মোটামুটি যারা গার্ডিয়ান নার্সিং এর ক্লাসগুলো করতে চান আপনারা ফ্রি ক্লাসগুলোতে থাকবেন। আপনাদের কোনো ধরনের কোয়ারি থাকলে, কোনো জানাশোনার থাকলে আপনারা জিজ্ঞেস করবেন। আমরা মোটামুটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। তা আপনারা যারা ছাড়ে ভর্তি হতে চান আগামী 20 আগস্টের ভিতরে কিন্তু আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। যাই হোক, আজকের ক্লাসটিতে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।